আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রকাশ করছি, এই যুদ্ধে কি আমেরিকা হেরে গেছে? মানে রাজনৈতিকভাবে কি আমেরিকার পরাজয় হয় নাই? এই যুদ্ধে আমেরিকার রাজনৈতিক পরাজয় হয়েছে, এটা এক কথায় বলা যায়। ইরানের সাথে ইসরায়েলের এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধে আমেরিকার রাজনৈতিক পরাজয় হয়েছে। এই যে ইরানের নিহত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেইর জানাজা নিয়ে ইরান যে 9 দিনের বা 7 দিনের যে তার এই বিশাল প্রোগ্রাম, এই অনুষ্ঠানই বলে দেয় যে ইরান আমেরিকার কাছে মাথা নত করে নাই। এই অনুষ্ঠানই বলে দেয় যে ইরান তার এই সর্বোচ্চ নেতাকে হত্যা করার মাধ্যমে, আমেরিকা এই যে হত্যা করলো, এটা করার মাধ্যমে ইরানকে সে দমায় রাখতে পারে নাই, বরং ইরান আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে। ইরানের মানুষের এই যে সরকার ব্যবস্থা বা রেজিম, সেটার প্রতি আরো বেশি সমর্থন, এটাই ইরানের সরকার বর্তমানে দেখাতে চাইছে। এজন্যই এই লাশকে 3 দিন তেহরানে এবং পরবর্তীতে অন্যান্য শহরে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই শহরগুলো আবার ইরানের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব বহন করে। প্রত্যেকটা শহরের নিজস্ব কিছু বৈশিষ্ট্য এবং গুরুত্ব আছে। শিয়া যে মতবাদ, শিয়া মতবাদের দিক থেকেও এই প্রত্যেকটা শহরের গুরুত্ব আছে, যে কারণে এই লাশকে বিভিন্ন দেশে, মানে ইরান থেকে ইরাকে যাবে, ইরাকের 2টো শহর ঘুরবে, তারপর আবার সেখান থেকে ইরানে আসবে। অর্থাৎ ইরান এই ঘটনাটাকে ব্যবহার করে তার প্রভাব কমানোর বিপরীতে বাড়াতে চাইছে। আমেরিকা যেমন ইরানের প্রভাব কমাইতে চাইছে, ইরান এখানে তার প্রভাব আরো বাড়াতে চাইছে, এবং সেটাই সে দেখাচ্ছে। বিভিন্ন দেশ থেকে যে সমস্ত নেতৃবৃন্দদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং যারা সেখানে গিয়েছে, এটার মাধ্যমে তারা দেখাচ্ছে যে আমাদের প্রতি মানুষের সমর্থন এবং আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি এই সমস্ত মানুষের যে শ্রদ্ধা এবং ইরানের মানুষের যে শ্রদ্ধা, সেটা দেখাচ্ছে। যেমন তারা বলছে যে কয়েক মিলিয়ন মানুষকে তারা রাস্তায় নামার আহ্বান জানিয়েছে, যে তোমরা এই ধর্মীয় নেতার প্রতি শ্রদ্ধা দেখাতে রাস্তায় নামো, বিশ্বকে দেখাও যে আমরা কতটা ঐক্যবদ্ধ, এবং আমাদের নেতা জীবিত হোক আর মৃত হোক, সে আমাদের কাছে সমান পরিমাণের শ্রদ্ধার পাত্র। এখন তার এই যে জানাজা অনুষ্ঠানে যে সমস্ত শহরে নিয়ে যাওয়া হচ্ছে, আমি জাস্ট প্রথমে সেই সব শহরের একটু গুরুত্বটাকে তুলে ধরি। ইরানের রাজধানী তেহরান, আধুনিক ইরানের রাজধানী এবং দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সিদ্ধান্তের মূল কেন্দ্র। এখান থেকে ইরানের সর্বোচ্চ নেতা পুরো দেশ শাসন করেছেন, বিচার ব্যবস্থা পরিচালনা করতেন। এটা সরকারের ক্ষমতা, আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু। বিশ্বের কাছে ইরানের রাজনৈতিক শক্তি প্রদর্শনের জন্য এই শহরটা গুরুত্বপূর্ণ, যেহেতু রাজধানী শহর, সেহেতু এখানে তার এই লাশকে বা জানাজাকে 4 দিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে এবং জনগণের সম্মান প্রদর্শনের জন্য রাখা হয়েছে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে এটি ইসলামী প্রজাতন্ত্রের মূল ঘাঁটি, ইরানের সবচেয়ে বড় শহর, যেখানে সবচেয়ে বেশি জনগণের জনসমাগম হয়। এখন এই শহরটাতে ইরানের বিভিন্ন জায়গা থেকে লোক আসবে। এর আগে ইরানের সাবেক রাষ্ট্রপতি এবং ইরানের সামরিক কমান্ডার, একজন হচ্ছেন সুলাইমানি, আর একজন হচ্ছেন যে ইরানের রাষ্ট্রপতি, যিনি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেলেন, তাদের জানাজাও এরকম প্রচুর পরিমাণে লোকের সমাগম হয়েছে, এবং শেষ পর্যন্ত সেখানে এই লোক সমাগমকে ঠেকাতে না পেরে সেখানে এই হুড়োহুড়ির মধ্যে মানুষ মারা গেছে। এজন্য তারা চাইছে যে একটা শহরে পুরোপুরি হচ্ছে এই জানাজা অনুষ্ঠান না করে কয়েকটা শহরে করলে ওই শহরগুলোর আশেপাশের যে সমস্ত লোক আছে তারা ওইখানে সমবেত হলো, তখন এই এক শহরের উপরে পুরো চাপটা পড়বে না, এটা তারা মনে করছে। তো তেহরানের গ্র্যান্ড মোসাল্লা বা বড় কেন্দ্র মসজিদ যেটা, সেইখানে এই প্রধান জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এই বড় মোসাল্লা হচ্ছে প্রধান ধর্মীয় সমাবেশের প্রধান জায়গা। এরপরে তার এই লাশ চলে যাবে হচ্ছে ইরানের কোম শহরে। কোম শহরটা হচ্ছে ইরানের ধর্মীয় রাজনীতির মূল রাজধানী বলা যায়।
এবং সব রাজনৈতিক আইনের উৎস হচ্ছে এই কোম শহর। এই শহরের শীর্ষ আলেমদের সিদ্ধান্তেই ইরানের সরকার গঠনের সবচেয়ে বড় ভূমিকা রাখেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের ক্ষেত্রে শক্তিশালী যে পরিষদ বা বিশেষজ্ঞ পরিষদ সেটা এখান থেকেই নিয়ন্ত্রিত হয়। দেশের রাজনৈতিক কোনো সংকট তৈরি হলে এই শহরের আলেমরাই দিক নির্দেশনা দেন। এটি ইসলামী বিপ্লবের মানে ইরানের ইসলামী বিপ্লব যে হয়েছিল সেটার সূতিকাগার ছিল এখানে, এবং এখান থেকেই খোমেনি বিপ্লবের ডাক দিয়েছিলেন। সরকারের যে কোনো নতুন আইন বা নতুন নীতির বৈধতা এই শহরের আলেমরাই দিয়ে থাকেন। এজন্য তার কফিন এখানে নিয়ে আসা রাজনৈতিকভাবে শিয়া আলেমদের তার প্রতি বা এই সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি আনুগত্য এবং ঐক্য দেখানোর একটা বড় কৌশল। বিশ্বজুড়ে শিয়া রাজনৈতিক মতাদর্শ ছড়ানোর মূল রূপকার হচ্ছে এই কোম শহর। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ছাত্ররা এসে শিক্ষা অর্জন করে এবং পরবর্তীতে দেশে গিয়ে এই শিক্ষা আবার প্রচার করে। এজন্য এই শহরটা গুরুত্বপূর্ণ এবং এই শহরে তার এই কফিনকে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে যাবে ইরাকের নাজাফ শহরে। ইরাকের নাজাফ শহর ইরাকে অবস্থিত হলেও ইরান এবং মধ্যপ্রাচ্যের শিয়া রাজনীতিতে এটার বিশাল একটা প্রভাব আছে। এই নাজাফ শহরের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী আল সিস্তানি, যাকে গ্র্যান্ড আয়াতুল্লাহ বলা হয়, তিনি এই নাজাফ শহরে বসবাস করেন এবং তার একটা কথাতে ইরাকের রাজনৈতিক অঙ্গন বদলে যেতে পারে এরকম প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা হচ্ছেন এই ইরাকের নাজাফ শহরে বসবাস করেন। ইরাক এবং ইরানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের সেতুবন্ধন তৈরিতে এই শহর ব্যাপক ভূমিকা পালন করে। মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশ এবং ইসরায়েল বিরোধী যে রাজনৈতিক ফ্রন্ট গঠন করা হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলি কি বলে এটাকে প্রতিরোধ অক্ষ, এই প্রতিরোধ অক্ষের প্রধান কেন্দ্রবিন্দু বা প্রধান পরিচালনার জায়গা হচ্ছে এই নাজাফ শহর। দুই দেশের শিয়া রাজনৈতিক দলগুলো এই শহরকে তাদের ঐক্যের প্রতীক মনে করে। এটি শিয়া বিশ্বের বা শিয়া মতাদর্শের যে লোকজন তাদের জন্য সবচেয়ে প্রভাবশালী এবং স্বাধীন রাজনৈতিক মতামতের কেন্দ্র। আঞ্চলিক শান্তি এবং যুদ্ধের সিদ্ধান্তগুলোতে এই শহরের নেতাদের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। খামেনির জানাজা এই শহরে নিয়ে আসার মাধ্যমে ইরাক ইরানের যে ব্যাপক একটা সম্পর্ক এখনো সুদৃঢ়ভাবে আছে, বিশেষ করে শিয়া মতাদর্শের মধ্যে যে ব্যাপক একটা সম্পর্ক আছে, যেটা আমেরিকা ভেঙে ফেলতে চেয়েছিল, যেটা ইসরায়েল ভেঙে ফেলতে চেয়েছিল, সেটা যে ভাঙতে পারে নাই সেটারই একটা প্রতীক হিসেবে তার এই জানাজাকে এখানে নিয়ে আসা হচ্ছে। এছাড়াও ইসলামের প্রথম শিয়া ইমাম এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহুর পবিত্র মাজারও আছে এইখানে। এরপরে হচ্ছে কারবালা। কারবালা হলো, এটাকে বলা হয় অন্যায়, অত্যাচার এবং স্বৈরাচারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদের সবচেয়ে বড় প্রতীক হিসেবে দেখা হয়। ইরানের ইসলামী বিপ্লবের মূল স্লোগান এবং রাজনৈতিক আদর্শ এই কারবালার চেতনা থেকেই নেওয়া হয় এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষকে এই কারবালার আদর্শে পরিচালিত করা হয়। সাদ্দাম সরকারের বিরুদ্ধে ইরাকি শিয়াদের রাজনৈতিক লড়াইয়ের মূল প্রাণকেন্দ্র এবং প্রেরণা ছিল এই শহর। খামেনির কফিন এখানে নিয়ে আসার মাধ্যমে এই বার্তা দেয়া হচ্ছে যে তিনি অন্যায়ের বিরুদ্ধে একজন কারবালার সৈনিক ছিলেন। ইরাক ও ইরানের শিয়া জনগণের মাঝে রাজনৈতিক সংহতি বাড়াতে তার এই কফিনের সফর অনেক গুরুত্ব বহন করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহুর পবিত্র মাজার শরীফ এই কারবালাতেই অবস্থিত এবং কারবালা যুদ্ধ সংঘটিত হয়েছিল এই জায়গাতে। সুতরাং এটা শুধুমাত্র শিয়াদের জন্য না, মুসলমানদের জন্য এটা একটা আত্মত্যাগ, শোক, কান্না এবং পরবর্তীতে শক্তির প্রতীক এই শহর। সেখান থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আবার ইরানের মাশহাদ শহরে। এই মাশহাদ শহরই খামেনির জন্ম এবং নিজ শহর। তার রাজনৈতিক জীবনের শুরু এখানে এবং এটার সাথে জড়িত আছে তার সব ধরনের আবেগ এবং স্মৃতি। এই শহরে
আস্তানে কুদস রাজবি নামক প্রতিষ্ঠানটি ইরানের সবচেয়ে ধনী এবং শক্তিশালী রাজনৈতিক অর্থনৈতিক সংস্থা। ইরানের অনেক বড় রাজনৈতিক নেতা এবং প্রেসিডেন্ট যেমন ইব্রাহিম রাইসি এই শহর থেকেই এসেছেন। এখানে খামেনিকে দাফন করার মাধ্যমে তার রাজনৈতিক উত্তরাধিকারকে চিরস্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করা হবে বা চিরস্থায়ী রূপ দেওয়া হবে। খামেনির পারিবারিক এবং রাজনৈতিক ক্ষমতার মূল ভিত্তিভূমি হচ্ছে এটা। এমনকি ইরানের পূর্ব সীমান্তের যতগুলো এলাকা আছে সেই এলাকাগুলোর কৌশলগত রাজনৈতিক প্রভাব বজায় রাখার জন্য এই শহরটা মূল প্রাণকেন্দ্র হিসাবে কাজ করে। এটাই হচ্ছে ইরানের একমাত্র শহর যেখানে এই শিয়া মতাদর্শের 12 ইমামের অন্যতম শিয়াদের 8ম ইমাম রেজার মাজার আছে এবং এই ইমাম রেজার মাজারের কাছেই খামেনেইকে দাফন করা হবে। প্রতি বছর কোটি কোটি মানুষ এই মাজার জিয়ারত করেন এবং এখানে আসেন। ইমাম রেজার মাজার প্রাঙ্গণটি আয়তনের দিক থেকে বলা হয় যে বিশ্বের বৃহত্তম একটা মসজিদ অঙ্গন বলা হয়। আর খামেনেইর শেষ ইচ্ছা ছিল যে তাকে এই ইমাম রেজার মাজারের ভিতরেই যেন সমাহিত করা হয়। আর শিয়া সংস্কৃতিতে এই বড় 12 ইমামের পাশে দাফন হওয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং সৌভাগ্যের বিষয়। এই শহরের আত্মাধিক পরিবেশ ও ইসলামী স্থাপত্যশৈলী সারা বিশ্বে সমাদৃত। এখন এই যে শহরগুলো ভ্রমণ করে তাকে দাফন করা হচ্ছে, এটা আসলে ইসলামে কিভাবে দেখা হয় এটা নিয়েও বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। ইসলাম ধর্মের মূল নিয়ম হলো কোনো ব্যক্তি মারা গেলে যত দ্রুত সম্ভব তাকে গোসল করানো, কাফন পরানো, জানাজা এবং দাফন সম্পন্ন করা। ইসলামিক দৃষ্টিমতে রাসায়নিক ব্যবহার নিষিদ্ধ। মৃতদেহকে মমি করা বা রাসায়নিক কেমিক্যাল দিয়ে কৃত্রিমভাবে টিকিয়ে রাখা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেয়া হয়। আলী খামেনির ক্ষেত্রে শিয়া ফিকহ ধর্মীয় আইনের একটি বিশেষ ধারা ব্যবহার করে এই ছাড় দেয়া হয়েছে। সেই আইন অনুযায়ী বলা হচ্ছে যে দেশে যদি যুদ্ধ অবস্থা থাকে এবং অবিলম্বে দাফন বা জানাজা করতে গেলে লাখ লাখ মানুষের জীবন যদি ঝুঁকির মধ্যে পড়ে, যেমন ধরুন বিমান হামলা, ড্রোন হামলা, মিসাইল হামলা এগুলো যদি হয়, তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাফন স্থগিত রাখা যায়। শিয়া ধর্মনীতিতে মানুষের জানমাল রক্ষা করার যে কোনো সাধারণ ধর্মীয় আচরণের চেয়ে বড় কর্তব্য বিশৃঙ্খলা বা পদদলিত হয়ে মানুষের মৃত্যুর আশঙ্কা থাকলে জানাজা পেছানো ধর্মীয়ভাবে বৈধ। কোনো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে বা ইচ্ছা পোষণ করে যে তাকে কোনো নির্দিষ্ট স্থানে, পবিত্র স্থানে দাফন করতে হবে, তবে যুদ্ধ বা দূরত্বের কারণে সেখানে তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব না হলে শরীরকে সুরক্ষিত রেখে সেখানে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করার অনুমতি আছে। আরেকটা হচ্ছে ভেলায়েতি ফকিহ। শিয়া মতবাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা আলেমদের পরিষদ দেশের বৃহত্তর স্বার্থে সাময়িকভাবে কোনো ধর্মীয় নিয়ম নীতি শিথিল বা পরিবর্তন করার বিশেষ আইনি বা ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখেন। সুতরাং এই সমস্ত আইনের উপরে ভিত্তি করে তাকে ফ্রিজিং করে রাখা হয়েছে। এখানে তার শরীরে কোনো ধরনের কেমিক্যাল বা মমি করার কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, ইসলামে এর আগে এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল কি না? এর আগে এ ধরনের ঘটনা ঘটেছে, বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনা ঘটেছে বা হয়েছে। যেমন ধরুন যুদ্ধের সময়ে এরকম অনেক ঘটনা ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ কিন্তু তার ওফাতের 3 দিন পরে, প্রায় 72 ঘন্টা পরে দাফন করা হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহুর মৃত্যুর পর সেই সময়ে যে উদ্ভূত পরিস্থিতি ছিল, ব্যাপক পরিমাণে বিক্ষোভ এবং বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে প্রায় 2 দিন পর তাকে দাফন করা হয়েছিল। এছাড়াও সুলতান সুলাইমান, অটোমান সুলতান,
যাকে আমরা কি বলে সুলাইমান দ্য গ্রেট বলে, তিনি 1566 সালের সেপ্টেম্বর মাসে হাঙ্গেরির সিগেটবার যুদ্ধের সময় তিনি তাঁবুতে বার্ধক্যজনিত কারণে এবং অসুস্থতার কারণে মারা যান। সেই সময়ে যুদ্ধ পরিস্থিতির কারণে তার মৃত্যুর কথা কিন্তু প্রকাশও করা হয়নি। মৃত্যুর কথা প্রকাশ পেলে সৈন্যদের মনোবল ভেঙে যেতে পারে বলে সেই সময় তার মৃত্যুর কথা প্রকাশ করা হয়নি। তার প্রধান উজির বা সেই সময়ের প্রধানমন্ত্রী সকুল্লু মেহমেদ পাশা সুলতানের মৃত্যুর খবর সম্পূর্ণ গোপন রাখেন, সিদ্ধান্ত নেন। দীর্ঘ সময় মরদেহটি পচন থেকে রক্ষা করতে সেই সময়ে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। তার হৃৎপিণ্ড এবং অন্যান্য অভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোকে বের করে যুদ্ধক্ষেত্রে সেই তাঁবুর নিচেই তখন সমাহিত করা হয়। এরপরে মূল শরীরটিকে সুগন্ধি বা বিভিন্ন উপায়ে সুরক্ষিত রেখে তারপরে 48 দিন পর তাকে ইস্তাম্বুলে নিয়ে এসে সুলাইমানিয়া মসজিদে তাকে দাফন করা হয় 48 দিন পর। তুরস্কের আরেকজন সুলতান, সুলতান মুরাদ প্রথম বা সুলতান মুরাদ আল আউয়াল, তিনি 1389 খ্রিস্টাব্দে বলকান অঞ্চলের বিখ্যাত কসোভের যুদ্ধে মারা যান।